আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতে কখনোই সেনা অভ্যুত্থান বা কু হওয়ার সম্ভাবনা নেই। কেন নেই, আজকে আপনাদেরকে সেটি বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ। ভারতের প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার সবগুলো দেশে একাধিকবার সেনা অভ্যুত্থান হয়েছে। ব্যতিক্রম কেবল ভারত। ভারতীয় আর্মি চিরকালই সেবক হয়ে থেকেছে। তারা কখনো রাজা হতে চায়নি, কখনো শাসক হতে চায়নি। 1967 সালে ভারতে নির্বাচন কাভার করতে এসে টাইমসের সাংবাদিক নেভাইল ম্যাক্সওয়েল ভবিষ্যৎবাণী করেছিলেন, এ নির্বাচনই হতে পারে ভারতের সর্বশেষ নির্বাচন। সেই সময়টিতে অনেকের বিশ্বাস ছিল ভারত দ্রুতই সামরিক শাসনাধীন হয়ে পড়বে, কিন্তু ভারত আজও তাদের গণতান্ত্রিক পবিত্রতা ধরে রেখেছে। কোন জাদু বলে তারা সেনা অভ্যুত্থান আটকে রাখেনি? একাধিক বিষয় মিলিয়ে দেখলে পরিষ্কার হয়ে যায় কেন ভারতে সেনা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা প্রায় জিরোর কাছাকাছি। 1958 সালে পাকিস্তানে আইয়ুব খানের নেতৃত্বে সেনা অভ্যুত্থান হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্য সতর্ক সংকেত ছিল। নেহরুর সেনা অভ্যুত্থান থেকে শুরু করে নিজেকে নিরাপদ রাখতে যে শুধু নিজেকে যে নিরাপদ রাখতে চেয়েছেন তা কিন্তু নয়, তিনি ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদেরকেও নিরাপদ রাখতে চেয়েছিলেন। নেহরু প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এমনভাবে সাজিয়েছিলেন যাতে সেনাবাহিনীর প্রতিটি বড় সিদ্ধান্তের জন্য সিভিলিয়ান আমলা এবং প্রতিরক্ষা মন্ত্রীর অনুমতি নিতে হয়। এই যেমন সেনাবাহিনীর অস্ত্রের দরকার হলে সচিবের কাছে লিখিত প্রস্তাব আসে। সেনা অফিসারদের প্রমোশন জেনারেল এককভাবে কিছু করতে পারে না, আমলাদের সুপারিশ দরকার হয়। নেহরুর এই আমলাতান্ত্রিক দেয়াল সেনাবাহিনীকে ভারতের রাজনৈতিক কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেয়। তৎকালীন ভারতের কমান্ডার ইন চিফ পদটি ছিল বিশাল ক্ষমতার অধিকারী। কমান্ডার ইন চিফের অধীনে নৌ, বিমান ও সেনা 3 বাহিনী ছিল। নেহরু এ পদটি বিলুপ্তি করে স্থল, নৌ এবং বিমান বাহিনীর জন্য পৃথক 3 জন প্রধান নিযুক্ত করেন। এর ফলে কোনো একক জেনারেলের হাতে পুরো সামরিক বাহিনী নিয়ন্ত্রণ থাকা বন্ধ হয়, যা অভ্যুত্থানের ঝুঁকি কমিয়ে দেয়। তখনকার কমান্ডার ইন চিফ 3 মূর্তি ভবনে থাকতেন। নেহরু সেটি নিজের সরকারি বাসভবন হিসাবে বেছে নেন। এর মাধ্যমে তিনি পরোক্ষভাবে বুঝিয়েছিলেন দেশের আসল ক্ষমতার কেন্দ্রবিন্দু সেনাপ্রধান নয়, বরং জনগণের প্রতিনিধি। প্রধানমন্ত্রী দাপুটে হলে সহজে কু হয় না। যুগে যুগে ভারত নেহরুর মতো দাপুটে প্রধানমন্ত্রী পেয়েছে। সেনাবাহিনীর প্রতি রাজনীতিবিদদের বার্তাটা সবসময় স্পষ্ট, তোমরা ব্যারাকের লোক, ব্যারাকে থাকবে। খুব বেশি পেছনে যাওয়া লাগবে না। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তানের অপারেশন সিঁদুর চালিয়েছিল। ভারতের আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে তখন মিডিয়ার সামনে বেশি উচ্চবাক্য করতে দেখেছিলেন। দেখেননি তো। যা যা করা দরকার তা মোদির দল ও বিরোধী দল মিলেই করেছিল। সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানেরা তখন পরিকল্পনায় সাহায্য ও বাস্তবায়ন করেছিল। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আচরণ বলে দিয়েছিল তিনি পাকিস্তানের আর্মির হাতের পুতুল ছাড়া আর কিছুই নন। হয় তখনই যখন সেনাবাহিনী 3টা জিনিসে বিশ্বাস করে, তারা পারবে, 2 জনগণ তাদের মেনে নেবে, ব্যর্থ হলে শাস্তি হবে না, বিচারালয় আমাদেরকে বৈধতা দান করবে। কিন্তু ভারতীয় আর্মিতে এমন পরিস্থিতি কখনো তৈরি হয় না, কারণ ভারত হলো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র আর সেনা শাসন এই 2টি বিষয় কখনো একসাথে চলতে পারে না। আর গণতন্ত্রের সবচেয়ে বড় পরিচয় হলো সুষ্ঠু নির্বাচন। ভারতের সঠিক সময় নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রতিনিধিরা চলে আসে। তারা ভালো কাজ না করলে জনগণ ছুঁড়ে ফেলে দেয়।
পরে অন্যরা আসে। ক্ষমতার এ পালাবদলে সেনাবাহিনীর মাথা গোঁজার কোনো সুযোগ নেই। বিশাল আয়তনের কারণেও ভারত মিলিটারি কু থেকে নিরাপদ। দেশটিতে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। কু করার জন্য সেনাবাহিনীর দ্রুত মুভমেন্ট এবং কৌশলগত পয়েন্ট দখলের প্রয়োজন পড়ে। ভারত এত বড় যে একই সময়ে সারা দেশে ইন্টারনেট যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা বন্ধ করা কঠিন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সৈন্য পাঠাতে কয়েকদিন সময় লেগে যেতে পারে। এ সময়ের মধ্যে সরকার তার আধা সামরিক বাহিনী নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার সুযোগ পাবে। ভারতের 28টি রাজ্যে 28 জন নির্বাচিত মুখ্যমন্ত্রী আছেন। তারা নিজ নিজ রাজ্যের প্রকৃত শাসক। তাদের সবাইকে কবজা করে অভ্যুত্থান ঘটানো ইম্পসিবল। ভারত জুড়ে 21 লাখের মতো পুলিশ আছে। তারা নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের কথা শোনে। এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তা ও দাঙ্গা দমনে আছে 3,25,000-এর বেশি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। সীমান্তে পাহারার জন্য রয়েছে 2,65,000-এর বেশি বিএসএফ। বিমানবন্দর, মেট্রো, সরকারি শিল্প কারখানা নিরাপত্তার জন্য আছে 1,70,000 সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। চীনা সীমান্ত অর্থাৎ হিমালয় পাহারায় দেওয়ার জন্য আছে 90,000-এর বেশি ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। সন্ত্রাসবাদ দমনের জন্য 10,000-এরও বেশি ব্ল্যাক ক্যাট কমান্ডো তথা এনএসজি। এসব বাহিনীর সাথে আর্মির কোনো রিলেশন নেই। এরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। তাই পুরো ভারতকে একযোগে নীরব করা কোনো একক সামরিক নেতার পক্ষে ইম্পসিবল। আর্মিতেও মোটা দাগে দুটি ভাগ থাকে, এক অফিসার, 2 সৈনিক। অনেক সময় সৈনিকদের আবেগকে কাজে লাগিয়ে সেনা অভ্যুত্থান করানোর বা কূপ ঘটানোর চেষ্টা করতে পারে, সেটাও অসম্ভব। ভারতের সব অঞ্চলের লোক সেনাবাহিনীতে কাজ করে। এজন্য কোনো নির্দিষ্ট অঞ্চলের লোক অন্য অঞ্চলের সেনাকে প্রভাবিত করতে পারবে না। ভারতের শক্তিশালী আর্মার্ড ডিভিশন বা ট্রাঙ্ক রেজিমেন্টগুলো পাকিস্তান সীমান্তে বা মরুভূমি অঞ্চলে মোতায়েন থাকে। দিল্লির আশেপাশে কোনো শক্তিশালী আর্মার্ড ডিভিশন নেই। চৌকস গোয়েন্দা সংস্থা থাকলে আটকে যায়। ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো। এরা ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে। অন্যদিকে বাইরের বিষয়গুলো নিয়ে কাজ করে। একবার কু হলে দেখবে যে সেসব দেশে কয়েকবার কু হতে থাকে, সেসব দেশে কু চলতেই থাকে। ভারতের বিচার ব্যবস্থা এতটা শক্তিশালী যে কোনো সামরিক জান্তার পক্ষে সেখানে বৈধতা পাওয়া অসম্ভব। সবার আগে সংবিধান ভারতের আদালতের নিকট, বিচারালয়ের নিকট এটা গুরুত্ব পায়। একাধিক দেশ থেকে ভারত অস্ত্র কেনে, তাই বাইরের কোনো দেশের প্রভাবেও কু হওয়া একেবারেই সম্ভব। এটাই বাস্তব, এটাই সত্য। ভারতে কখনো গণঅভ্যুত্থান, কোনো সেনা অভ্যুত্থান ঘটার কোনো সম্ভাবনা নেই বা সেনা কু ঘটার সম্ভাবনা নেই। এমনভাবে তারা বিষয়টিকে ডিজাইন করে রাখছে। ভারতের সেনা নিজেদেরকে শাসক নয়, সেবক হিসাবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং দেশের নিরাপত্তা রক্ষাতে তারা কাজ করে যেতে পছন্দ করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।